এই পথ বাংলাদেশের জনগণের পথ নয়, মুজিববাদী শক্তির সাথে কঠিন যুদ্ধ হবে ইনশাআল্লাহ। 1948 সালের 23 ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদের অধিবেশনে দাঁড়িয়ে এক বাঙালি সদস্য দাবি করলেন উর্দুর পাশাপাশি বাংলাকেও রাষ্ট্রভাষা করতে হবে। প্রসঙ্গত দাবিটি নাকচ হয়ে যায়, কিন্তু সেদিন যে প্রশ্নটা তোলা হয়েছিল সেটা থেমে থাকেনি। তারপর একটার পর একটা আন্দোলন, ভাষা, নির্বাচন, 6 দফা, গণঅভ্যুত্থান আর শেষে যুদ্ধ। প্রশ্ন হলো, এই 24 বছরের প্রতিটি আন্দোলনের মধ্যে কি কোনো একটা অভিন্ন সুতো ছিল, নাকি এগুলো ছিল বিচ্ছিন্ন, একে অপরের সাথে সম্পর্কহীন ঘটনা? 1948 থেকে 52 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করি। দাবিটা কি ছিল? নিজের ভাষায় কথা বলার অধিকার, নিজের পরিচয় নিয়ে বাঁচার অধিকার। এটাকে আমরা এখন যা বলি তা হলো জাতিগত পরিচয়ের স্বীকৃতি। তারপর 1954 সালের নির্বাচন। পূর্ব বাংলার মানুষ প্রথমবারের মতন ভোটের মাধ্যমে দেখিয়ে দিল কেন্দ্রীয় পাকিস্তানের শাসনকে তারা মেনে নিচ্ছে না। দাবিটা কি? নিজের ভোটের, নিজের সরকার বেছে নেওয়ার অধিকার। 1966 সালের 6 দফা। এবার দাবিটা অর্থনৈতিক। পূর্ব বাংলার সম্পদ আর রাজস্ব দিয়ে পশ্চিম পাকিস্তানের উন্নতি হচ্ছে, অথচ পূর্ব বাংলা থেকে যাচ্ছে বঞ্চনা। এই বৈষম্যের বিরুদ্ধে দাঁড়ানো একটা অর্থনৈতিক ন্যায্যতার দাবি। আর 1971 সালে যুদ্ধের ভেতরেই বাঙালি জাতি প্রথমবারের মতন ঘোষণা দেয়, এই রাষ্ট্রে কোনো ধর্মের ভিত্তিতে বৈষম্য থাকবে না। কারণ পাকিস্তান রাষ্ট্রই তৈরি হয়েছিল ধর্মের নামে বিভাজন দিয়ে, আর সেই বিভাজনের বিরুদ্ধেই ছিল বাঙালির প্রতিরোধ। এই 4টা দাবি, পরিচয়, ভোটাধিকার, অর্থনৈতিক ন্যায্যতা আর ধর্মের বৈষম্যহীনতা, এগুলো কি আলাদা আলাদা 4টা আন্দোলন, নাকি একটাই আন্দোলনের 4টা ধাপ? চলুন আরেকটু গভীরে যাই। 1969 সালের গণ অভ্যুত্থান লক্ষ্য করুন। ছাত্র জনতা রাস্তায় নেমেছিল আইয়ুব খানের শাসনের বিরুদ্ধে। দাবি ছিল গণতান্ত্রিক শাসন ফিরিয়ে আনতে হবে। এই আন্দোলনের চাপেই আইয়ুব খান ক্ষমতা ছাড়তে বাধ্য হন। 1970 সালে নির্বাচন। পূর্ব বাংলার মানুষ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে একটা দলকে বেছে নিল, যে দল এই একই দাবিগুলো নিয়ে ভোটে দাঁড়িয়েছিল: আঞ্চলিক স্বায়ত্তশাসন, অর্থনৈতিক ন্যায্যতা, গণতান্ত্রিক অধিকার। কিন্তু ক্ষমতা হস্তান্তর করা হলো না। এখানেই লক্ষ্য করার মতন বিষয়, প্রতিটা আন্দোলনে একটা প্যাটার্ন বারবার ফিরে এসেছে। ভাষা আন্দোলনে পরিচয়ের দাবি, 6 দফায় অর্থনৈতিক ন্যায্যতার দাবি, 69-70-এর ভোটাধিকার আর গণতন্ত্রের দাবি। প্রখ্যাত সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী বিশ্লেষণ অনুযায়ী শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক চিন্তাধারা গড়ে উঠেছিল ঠিক এই ধারাবাহিক আন্দোলনগুলোর ভেতর দিয়েই। ফজলুল হকের কৃষক শ্রমিক রাজনীতি, সুভাষ বসুর জাতীয়তাবাদ আর মৌলানা ভাসানীর গণমুখী রাজনীতির প্রভাবে। আর এই 4টা ধারা যখন একসঙ্গে একটা যুদ্ধের মধ্য দিয়ে পরীক্ষিত হলো, তখন কি দাঁড়ালো? সেটাই এই ভিডিওর আসল কেন্দ্রবিন্দু। এখন বলা যাক আসল কথাটা। এই যে 4টা দাবি, জাতীয়তাবাদ, পরিচয়ের অধিকার, গণতন্ত্র, ভোটের অধিকার, সমাজতন্ত্র, অর্থনৈতিক বৈষম্যের অবসান আর ধর্মনিরপেক্ষতা, ধর্মীয় বৈষম্যহীনতা, এগুলো 1971 সালে হঠাৎ তৈরি হয়নি। এগুলো 1948 থেকে শুরু হওয়া 24 বছরের আন্দোলনের ধারাবাহিক ফসল। আর শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই 4টা দাবি একটা সুসংগঠিত রাজনৈতিক কাঠামোয় রূপ নেয়, যাকে পরে বলা হয় মুজিববাদ। 1972 সালে 7 জুন সোহরাওয়ার্দী উদ্যানের ভাষণে বঙ্গবন্ধু এই 4 নীতিকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে ঘোষণা করেন। আর এই ঘোষণা কোনো নতুন আবিষ্কার ছিল না, এটা ছিল 24 বছর ধরে রাস্তায়, নির্বাচনে, রক্তক্ষরণে প্রমাণিত 4টা দাবির স্বীকৃতি মাত্র। তাই যুক্তিটা এভাবে দাঁড়ায়, মুক্তিযুদ্ধ কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না, এটা ছিল 1948 সাল থেকে চলতে থাকা একটা মাত্র আন্দোলনের চূড়ান্ত পরিণতি। আর সেই আন্দোলনের চালিকা শক্তি ছিল ঠিক এই 4টা নীতি। এই কারণে 1972 সালের সংবিধানে এই 4 নীতিকে মুক্তিযুদ্ধের চেতনা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। সংবিধানের 2য় ভাগ, অনুচ্ছেদ 8। খন্দকার মোহাম্মদ ইলিয়াস, যিনি নিজে ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত সরাসরি সম্পৃক্ত ছিলেন, তার বই মুজিববাদে এই তত্ত্বকে অর্থনৈতিক রাজনৈতিক কাঠামোয় ব্যাখ্যা করেছেন। তার মতে জাতীয়তাবাদ নিছক আবেগ নয়, এটা একটা রাজনৈতিক অর্থনৈতিক বাস্তবতা থেকে জন্ম নেওয়া দাবি, যা ধাপে ধাপে পরিণত হয়েছে। অর্থনীতিবিদ রেহমান সোবান তার লেখায় 1961 থেকে 1971 পর্যন্ত পূর্ব পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক বৈষম্যকে 2 অর্থনীতি বলে চিহ্নিত করেছিলেন।
এই বিশ্লেষণই পরবর্তীতে 6 দফার অর্থনৈতিক ভিত্তি তৈরি করে, যা সমাজতান্ত্রিক নীতির পূর্বসূরি হিসেবে দেখা যায়। আর আবুল মনসুর আহমেদের স্মৃতিকথায় ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে পাকিস্তান আমল পর্যন্ত বাঙালির স্বাধিকার আর গণতান্ত্রিক অধিকারের যে ধারাবাহিক লড়াইয়ের চিত্র পাওয়া যায়, সেটাই দেখায় 1972 সালের চারনীতি কোনো আকস্মিক তত্ত্ব নয়, বরং দশকের পর দশক ধরে গড়ে ওঠা একটা রাজনৈতিক ঐক্যবদ্ধ রূপ। এই যে রেফারেন্স দিলাম, এই বইগুলো চাইলে আপনারাও পড়তে পারেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। এখানে ন্যায্যতার খাতিরে অন্য একটি মতও তুলে ধরা দরকার। কিছু ঐতিহাসিক ও সমালোচক মনে করেন মুক্তিযুদ্ধে অংশ নেওয়া প্রতিটা মানুষ ঠিক এই চারনীতির ভাষায় নিজের লড়াইকে বোঝাননি। অনেকে লড়েছেন শুধু নিপীড়ন থেকে মুক্তির জন্য, কোনো নির্দিষ্ট রাজনৈতিক তত্ত্বের জন্য নয়। আর এই চারনীতি চূড়ান্ত রূপে সংবিধানে লেখা হয় যুদ্ধ শেষ হওয়ার প্রায় 1 বছর পর 1972 সালে। তবে এই সমালোচনার একটা সীমাবদ্ধতা আছে। কোনো জরিপ বা দলিল নেই যা প্রমাণ করে সংখ্যাগরিষ্ঠ মুক্তিযোদ্ধা এই নীতিগুলো প্রত্যাখ্যান করেছিলেন। বরং 1948 থেকে 1970 পর্যন্ত প্রতিটা বড় আন্দোলনের দাবির সঙ্গে এই চারনীতির ধারাবাহিক মিল থাকাটাই সবচেয়ে শক্তিশালী প্রমাণ যে এগুলো যুদ্ধ পরবর্তী আরোপিত তথ্য নয়, বরং যুদ্ধের আগে থেকে বিদ্যমান আকাঙ্ক্ষার আনুষ্ঠানিক রূপ। ভেবে দেখুন, 1948 সালের ভাষার জন্য রক্ত দেওয়া মানুষটা, 1966 সালে 6 দফার জন্য জেলে যাওয়া মানুষটা, আর 1971 সালের অস্ত্র হাতে তুলে নেওয়া মানুষটা, এরা কেউ বিচ্ছিন্নভাবে লড়েননি। প্রত্যেকে একই ধারাবাহিক স্বপ্নের এক একটা অধ্যায় লিখেছেন। আর সেই স্বপ্নটাকে 1972 সালের একটা নাম আর কাঠামো দেওয়া হয়েছিল মুজিববাদ। তাই বলা যায় মুজিববাদ কোনো যুদ্ধ পরবর্তী রাজনৈতিক আবিষ্কার ছিল না, এটা ছিল 24 বছরের রক্তঘাম আর সংগ্রামের গণতান্ত্রিক নির্যাস, যা যুদ্ধ শেষে সংবিধানে লিপিবদ্ধ হয়েছিল, কেবল তৈরি হয়নি। আপনার কি মনে হয় 1948 থেকে 1971 পর্যন্ত প্রতিটা আন্দোলনের মধ্যে কি সত্যিই একটা অভিন্ন সুতো ছিল? নিচে কমেন্টে নিজের মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। যারা আমার ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে নেবেন। পরিশেষে বলা যায় বাংলাদেশের এই মানচিত্র পাওয়ার পেছনে অনেক রক্ত ঘাম রয়েছে। বাংলাদেশ স্বাধীনতার জন্য প্রথম ঘোষণা কে দিয়েছিলেন সেটি নিয়ে অনেক বিতর্ক রয়েছে। সে সম্পর্কে বিস্তারিত জানতে এই ভিডিওটি দেখতে পারেন। আজকে এই পর্যন্তই, তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আঙ্গিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।